জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই। আজকের যে আলোচ্য বিষয় সেটি আলোচনা তো করবই, তার আগে একটি ছোট্ট ঘটনা বলবো না, একজনের কথা বলতে ইচ্ছে করছে, কারণ তার কথাটা যেন আমারও কথা। ঠাকুরের এক ক্লাসমেট, হ্যাঁ, স্কুলেরই সম্ভবত ক্লাসমেট, যখন বহুদিন পরে ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে, সম্ভবত দেওঘরে, তখন যে কথাবার্তা হচ্ছে, সেই ভদ্রলোক বলছিলেন ঠাকুরকে, কথাবার্তা বলার পরে, যে তোমার সাথে কথায় এঁটে ওঠা যাবে না, তোমার সাথে কথায় পেরে ওঠা যাবে না। এটা কিন্তু দিস ইজ আটারলি ট্রু। এটা আমার ভীষণ মনে হয়। আমি নিজে ঠাকুরের বলা যে কথাগুলি, যেগুলি ঠাকুরের বইতে লেখা আছে আলোচনা প্রসঙ্গে, হ্যাঁ, 22টি খণ্ড, তারপর দীপরক্ষী, নানা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে, কত বই, এত কথা, এত বই। আমি জানি না রবীন্দ্রনাথেরও আছে কিনা এতগুলি গ্রন্থ, কিন্তু ঠাকুর সেসব কথা, প্রত্যেকের কথার উত্তর দিয়েছেন স্বাভাবিক, শত উৎসাহিত, ভেবে কিছু বলেননি, বা এমন কথাও বলেননি যে আমি যা বলেছি ভুল বলে ফেলেছি, আমি একটা কারেকশন করছি আপনি এখন। নো, নেভার। কিন্তু তার কথাগুলি এমন যে আশ্চর্য। কিন্তু এই যে ভদ্রলোক বললেন, ক্লাসমেট, যে তোমার সাথে কথাই পেরে ওঠা দায়, এ থেকে অনেকের ধারণা হতে পারে যে ঠাকুর বোধহয় তার্কিক, তর্কপ্রবণ, দ্বন্দ্বপ্রবণ, কথায় কথায় মানুষকে তার কথা দিয়ে হারিয়ে দিতে চান। কথাটা কিন্তু আদৌ তা নয়। এইখানেই বোঝার ভুল। তিনি যে কথাগুলি বলেন, অত্যন্ত মৃদুভাবেই বলেন, বিনয়ের সাথে বলেন, অন্তরে দীনতা রেখেই বলেন, কিন্তু তথাপি তা এত পেনিট্রেটিভ, এত অ্যাপ্ট, এত ক্লিয়ার কাট, এত অ্যাপ্রোপ্রিয়েট, যথোপযুক্ত, এবং সর্বোপরি এত আধ্যাত্মিক, এইটাতেও প্রমাণ হয় যে তিনি পুরুষোত্তম। তার কথার এত কথা তিনি বলেছেন, হ্যাঁ। তো মানুষের ভুল হওয়া খুব স্বাভাবিক। বেশি কথা বললে তো লোকে বলে যে বেশি কথা বললে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, কিন্তু ঠাকুরের হয়নি, অন্তত আমিও পাইনি, কোথাও পাইনি। হ্যাঁ, হতেই পারে যে ঠাকুরের কথার সাথে, ঠাকুরের বক্তব্যের সাথে আমার মনের মিল নাও হতে পারে, কিন্তু তিনি যা বলছেন তা যে যুক্তিপূর্ণ, এবং তার যে নিজস্ব একটি রীতি আছে, শৈলী আছে, মাধুর্যতা আছে, এবং সর্বোপরি অত্যন্ত যথোপযুক্ত কথা, এইটুকু মেনে নিতে কিন্তু কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, বিজ্ঞানসম্মত কথা, এটা মেনে নিতে কিন্তু কোনো অসুবিধা হয় না। যাই হোক, এবার আলোচ্য বিষয়ে আসছি। ঠাকুর লিখছেন তার সত্যানুসরণে, যে এক লাইনই লিখছেন, দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। আবার বলছি, দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। ইংরেজি করলে দাঁড়ায়, লেট হিউমিলিটি ফাইন্ড অ্যান অ্যাবোর্ড ইন দ্য হার্ট, ভ্যানিটি উইল মিন নাথিং টু ইউ। আবার বলছি, লেট হিউমিলিটি ফাইন্ড অ্যান অ্যাবোর্ড ইন দ্য হার্ট, ভ্যানিটি উইল মিন নাথিং টু ইউ। এই হচ্ছে ব্যাপার। এখন মুশকিল হচ্ছে, অহংকার কিন্তু আসবেই, একটা আশ্চর্য জিনিস।
কিন্তু দীনতাকে স্থান দিলে, অন্তরের দীনতাকে যারা স্থান দেয়, তারা কিন্তু অহংকারকে অতিক্রম করতে পারে। অহংকারটা থেকে কিছু করতে পারে না। তাই ঠাকুর যেন একটা মহা সমাধান দিচ্ছেন যে কী করে অহংকার থেকে মুক্ত হওয়া যায়, হাউ টু গেট রিড অফ ইগো অর ইগোইজম অর বসনেস, প্রাইড, হটিনেস, এইগুলোর থেকে কি করে আমরা we can be free from this particular malice, or you can say particular vice, I would like to say. এখান থেকে কি করে আমাদের রক্ষা পাওয়া যায়, তারই একটি অব্যর্থ অমোঘ আয়ুধ বা মুষ্টিযোগ তিনি দিচ্ছেন। বলছেন দীনতাকে অন্তরে স্থান দাও। এখন প্রশ্ন হচ্ছে যে এ তো বলা সোজা, কিন্তু বাস্তবে করা কি এতই সহজ? একদম ঠিক কথা। এই যে আমি আপনাদের সামনে বলছি, আমি আমার কথার কেউ যদি একটু বিরোধিতা করে বা ভিন্ন মত প্রকাশ করে বা ভিন্ন মত পোষণ করে, এবং সেটা যদি সে মুখ খুলে বলে, তাহলেই আমার দীনতা ফিনতা কোন দিকে উড়ে যাবে, কর্পূরের মতো। তখন আমি আর বিনয়ী থাকবো না, তখন আমি রূঢ়, প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমাও করতে পারি, এরকম একটা অ্যাটিচিউড আর কি বলছি। তাহলে এটা কি ভালো? সুতরাং আমি পারবো না, আমার মতো অনেকেই পারবে না। কিন্তু কেউ যদি বলে কেউ পারবে না, তাহলে ভুল। ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীতে এইটা প্রমাণিত। আমি আপনাদের সামনে আজকে কিছু আশ্চর্য কথাবার্তা শোনাব, যাতে প্রমাণ হবে যে ঠাকুরের মধ্যে কোনো অহংকার নেই। তার কারণ তিনি অন্তরে সবসময় দীনতাকে স্থান দেন। He has always given humility and abode in his heart. This is precisely the reason why he was absolutely egoless, or he was free from ego, pride, haughtiness, and everything. এখন আমি সেটা প্রমাণ করব আপনাদের সামনে। বলতে পারেন আমি যেন ওকালতি করছি। আপনারা যদি মনে হয় ভিন্ন মত প্রকাশ করবেন, তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমাকে। ঠাকুরের এই মানে বিনয়ী ভাব কাকে বলে, এইটা কিন্তু আপনাদের সামনে আমি বলব। পরের পর মানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। বিশেষ করে বিদেশিদের সাথে ঠাকুর যখন কথা বলছেন, তখন অনেক মানে বিদেশি বহু মহিলা এবং বহু মানুষ তারা এসেছেন, তাদের সাথে ঠাকুর কথা বলছেন। কত বিনয়ী ভাব। কিন্তু এটা ভাববেন না যে ঠাকুরের বিনয়ের মানেই তার মধ্যে দৃঢ়তা নেই। এটাও আমি আপনাদের সামনে প্রমাণ করব, অঙ্গীকার করছি যে বিনয়ী সমন্বিত দৃঢ়তাও কাকে বলে, তাও তিনি দেখিয়ে দিয়েছেন। সে বিদেশি বা বিদেশিনী হন বা যত শিক্ষিত মানুষই হন, যাই হন না কেন, তিনি তার যে বক্তব্য সেখান থেকে এক চুল সরে আসেননি। যদিও কখনোই তিনি সেটা ওইভাবে ঝগড়া করার টোনে, দ্বন্দ্ব করার টোনে কথা বলেননি। তার কারণ এটা দৈবী স্বভাব নয়। দৈবী স্বভাবই হচ্ছে, তাদের হচ্ছে দৈবী তনু। দৈবী স্বভাব হচ্ছে মৃদুতা। এগুলো অনেকগুলো স্বভাব আছে, এগুলো আমি পরে আলোচনা করব, মানে আজকেই আলোচনা করব, কিন্তু পরে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন যে দৈবী চরিত্রের মানুষের কীরকম ক্যারেক্টার হওয়া দরকার। কিন্তু তার আগে আসুন বিদেশিদের সাথে ঠাকুরের কথাবার্তাগুলো আমি বলছি না, মানে এই মজার অংশটি, অর্থাৎ যেটি আমি বলছিলাম ঠাকুরকে কথায় পেরে ওঠা যাবে না এবং একই সাথে ঠাকুরের দীনতা, বিনয়ী ভাব, আবার একই সাথে দৃঢ়তার ভাব, দুটো কিন্তু মানে এমন কিন্তু নয় যে বিদেশি এসছেন বলেই
বা বিদেশিনী এসেছেন বলেই ঠাকুর তাকে আননেসেসারি এস্টিমেট করছেন এমনও নয়, আন্ডার এস্টিমেট করছেন তেমনও নয়, ওভার এস্টিমেট করছেন তেমনও নয়, আবার তাদের কথা মেনে নিচ্ছেন তাও নয়। তিনি যা ঠিক মনে করেন সেটা বলতে তিনি কখনোই পিছু পা হন না। কিন্তু কখনোই তথাকথিত মানে তথাকথিত তার্কিকভাবে যেটা বলছি সেভাবে নয়, বা তথাকথিত রূঢ়ভাবে সেটা কিন্তু তিনি বলেননি কার সাথে, সেটা বিদেশিনী হন বা স্বদেশিনী হন, কার সাথে তিনি বলেননি। ইট হ্যাজ বিন হিজ নেচার। তা আমি আপনাদের সামনে এক এক করে পড়ে শোনাচ্ছি, একদম কোট করছি। আমার নিজের কথা বলবো না, কারণ নিজের কথা বললে অনেক সময় মানে জাম্বল হয়ে যায়। স্বাভাবিকভাবে আমি একদম তার কথাই বলব। দেখুন, মিস মার্জারি সাইক্স বলে এক ভদ্র মহিলা, তিনি এসেছিলেন ঠাকুরের কাছে। অত্যন্ত ভালো মহিলা তিনি আধ্যাত্মিক মহিলা, কিন্তু বিদেশিনী। তার চিন্তাধারা, তার ভাবনা, ভাষা, চেতনা তো অন্য ধরনের, আর ঠাকুরের ভাষা, ভাবনা, চেতনা তাও অন্য ধরনের, স্বাভাবিক। তো তিনি এসেছেন, অনেক কথাবার্তা বলছেন ঠাকুরের সঙ্গে। তো মানে পরবর্তী ক্ষেত্রে একদম শেষের সময়তে প্রায়, যখন মিস সাইক্স অনেক কথাবার্তা বলেছেন, তখন যেহেতু বিদেশিদের একটা অত্যন্ত ভদ্রতা বোধ আছে, হ্যাঁ, বিদেশিদের সম্পর্কে আমরা অনেক সময় বাজে কথা বলি, নট নেসেসারিলি সো। এইটা আমাদের হীনমন্যতা প্রসূত। দিস হ্যাজ কাম ফ্রম আওয়ার ইনফিরিয়রিটি কমপ্লেক্স, সো দেয়ারফোর ভালোটাকে ভালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। তো বিদেশিদের সবসময় দেখবেন থ্যাংক ইউ বলার অভ্যাস, কোনো কিছু গ্র্যাটিটিউড, এটা তাদের একটা হ্যাবিট, এটা ভালো হ্যাবিট। ঠাকুর এটা খুব প্রশংসা করেছে। যাই হোক, আমি যে কথায় আসছি, মিস সাইক্স শেষের দিকে বলছেন, মিস সাইক্স বিনীতভাবে বললেন, আমি আপনার অনেক সময় নিচ্ছি, এতে আপনার কোনো অসুবিধা বা কষ্ট হচ্ছে না তো? ঠাকুর হেসে বলছেন, সে কি কথা, আমার মতো মুখ্য মানুষের আবোল তাবোল কথা আপনারা যে ধৈর্য সহকারে এত সময় ধরে শুনেছেন, সেই তো আমার মহাভাগ্য। তখন মিস সাইক্স বলছেন, আপনার কথা অপূর্ব, অতুলনীয়। ঠাকুর বলছেন, স্নেহময়ী জননীর কাছে শিশুর আধো বুলিও কত মিষ্টি। হ্যাঁ, শ্রী ঠাকুরের এই আন্তরিকতাপূর্ণ, অভিমান শূন্য, প্রাণস্পর্শী উক্তি সকলেরই অন্তরের কোমল তারে ঘা দিল। মিস সাইক্স মিনিটখানেক ভাবমুগ্ধ হয়ে চোখ বুজে রইলেন। পরে তিনি এগুলো মানে কথা বলছেন। এখানেও আমি দেখাবো পরে যে কথা বলছেন, তাহলে এতক্ষণ কি শুনলেন? দেখুন, ঠাকুরকে উনি বলছেন যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, এতে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? ঠাকুর তার উত্তরে বলছেন, সে কি, আপনারা মূর্খ মানুষের কথা এতক্ষণ শুনছেন, তার আবোল তাবোল কথা, এটাই তোমার মহাসৌভাগ্যের কথা। দেখুন কীরকম বিনয়, অন্তরের দীনতাকে স্থান কিভাবে দিয়েছেন। তাই ঠাকুরকে অহংকার কিছুই করতে পারছে না, সামান্যতম অহংকার হচ্ছে না কিন্তু। হ্যাঁ, কারণ পরবর্তী ক্ষেত্রে সাইক্স অত্যন্ত সুনাম করেছে, কিন্তু অহংকার নেই। কিন্তু এখানে আপনারা হয়তো বলতে পারেন যে বিদেশিনী এসছেন বলেই হয়তো তার মধ্যে এত বিনয় দেখায়। নট অ্যাট অল। ঠাকুর যা সত্যি মনে করেন তা কীভাবে বলছেন দেখুন এই পরের কথাতেই বুঝতে পারবেন। তো এই মিস সাইক্স পূর্বের কথা সূত্র ধরে বলছেন, সত্যের অবিকৃত ধারণা আয়ত্ত করা সম্পূর্ণরূপে মানুষের ইচ্ছাধীন নয়। অতীতের অভিজ্ঞতা ও সংস্কার এবং পরিবেশের প্রভাব সর্বদাই মানুষের মনের উপর ক্রিয়াশীল, ইচ্ছা করলেও সেটা এড়াতে পারে না, তাই না? এটা বলছেন, এটা মিস সাইক্সের ধারণা। ঠাকুরকে বলছেন। দেখুন, ঠাকুর কিন্তু এটাকে মানছেন না। ঠাকুর বলছেন, সবটারই পিছনে আছে লাইফ আর্জ, মানে জীবন সংবেগ,
লাইফ আর্ট তার নিজ প্রয়োজনে উইল পাওয়ারকে, ইচ্ছা শক্তিকে মোল্ড মানে গঠন করে, রিএনফোর্স করে, শক্তি সমৃদ্ধ করে। কিন্তু মিস সাইক্স তখনও বলছেন, পারিভাষিক ছাপ যা মস্তিষ্কে গভীরভাবে অঙ্কিত হয় তা অতিক্রম করা যায় না, প্রশ্ন করছে। মানে ওনার ধারণা যে পারিবেশিক, যে আমরা বলি না যে একটা এনভায়রনমেন্টাল ইফেক্ট আছে, একটা অ্যাটমসফেরিক ইফেক্ট আছে, একটা সারাউন্ডিংসের ইফেক্ট আছে, একটা অ্যাটমসফিয়ারের বা বলতে পারেন অ্যাম্বিয়েন্সের একটা ইফেক্ট আছে, সেটাকে কি করে অস্বীকার করব, এরকম একটা বলা হয়। কিন্তু ঠাকুর বলছেন গড গিভেন লাইফ আর্জ, ঈশ্বর প্রদত্ত জীবন সম্বেগ সর্বদাই আমাদের প্রেরণা ও শক্তি যোগাচ্ছে অস্তিত্বের প্রতিকূল যা তেমনতর লিমিটেশনকে, মানে সীমাবদ্ধতাকে ওভারকাম করতে, অতিক্রম করতে। আমাদের হাতে এই ব্রহ্মাস্ত্র থাকতে আমাদের ভাবনা কি? পরাজয় হতে থাকলেও আমরা সংগ্রাম করে চলব এবং একদিন জয়ী হবই। এই আপনাদের এই এই যে কথোপকথনটি শোনালাম, এখানে দেখুন মানে মিস সাইক্সের মধ্যে যেটুকু বা কোথাও দ্বিধা আছে, কোথাও সংশয় আছে যে পরিবেশের প্রভাবকে কি অস্বীকার করা যাবে, আর এটা আমাদেরও কথা। কারণ দেখবেন আমরা মানুষরা অনেক কিছু করতে চাই, কিন্তু পরিবেশের দরুন, পরিবেশের প্রভাবের দরুন করে উঠতে পারি না, সম্ভব হয় না, তাই না? এমনকি দেখবেন গভর্নমেন্ট হয়তো এমন কিছু করতে যাচ্ছে যেটা পরিবেশ মানুষ সেভাবে নিতে পারছে না, ফলে তার ভালো ইচ্ছা থাকলেও করতে পারছে না। পরিবেশের প্রভাব এমনই শক্তিশালী। কিন্তু ঠাকুর বলছেন যে গড গিভেন লাইফ আর্জ, ঈশ্বর প্রদত্ত যে জীবন সম্বেগ, তার দ্বারা পরিবেশের প্রভাবকে অস্বীকার করা যায়। এটা যে যায়, দেখুন ঠাকুর কীভাবে রিএনফোর্স করছেন। আমি এই কথোপকথনের মাধ্যমে আমি আপনাদের বলতে চাইছি যে ঠাকুর যেটি বলেছেন যে দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে। এটা যেমন ঠিক, একইভাবে ঠিক যে এখানেও দেখালাম যে ঠাকুর বলছেন মূর্খ মানুষের কথা, মানে দীনতা, অহংকার নেই, কিন্তু সত্যি কথাটা বলতেও কিন্তু পিছপা হচ্ছেন না। আবার আরেকটি ঘটনা আপনাদেরকে বলবো আমি, হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে সেখানেও কিন্তু একই কথা। কি কথা? সেটা হচ্ছে ওই এক্ষেত্রে আমরা দেখব যে ওখানেও দেখবেন ঠাকুরের একই সাথে বিনয় এবং একই সাথে, হ্যাঁ, মানে তার দৃঢ়তা, দুটো কথাই কিন্তু দেখতে পাবেন। কীরকম? হাউজারম্যানদা আপনারা জানেন, রে আর্চার হাউজারম্যান হচ্ছেন ঠাকুরের আমেরিকান ভক্ত। তার মা এসেছিলেন দেওঘরে ঠাকুরের কাছে এবং অনেক প্রশ্ন করেছেন। তো স্বাভাবিকভাবেই হাউজারম্যানদার মা ছেলে যাতে ভালো হয় সেটাই চাইছেন। তো তিনি কেষ্টদাকে বলছেন যে আপনার ছেলের ভবিষ্যতে কেমন হলে, আপনার ছেলেরা ভবিষ্যতে কেমন হলে আপনি সুখী হন? কেষ্টদাকে জিজ্ঞেস করছেন ঠাকুরের আর এক ভক্ত। কেষ্টদা উত্তর দিচ্ছেন, আমি চাই যে তারা শ্রী শ্রী ঠাকুরকে অনুসরণ করে চলুক এবং তাদের দিয়ে সমাজের মঙ্গল হোক। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, ঠাকুরকে নয়, পরম পিতাকে। মা বলছেন, সেই কথাই ঠিক। দেখুন এখানে ছোট্ট কথা, কেষ্টদা তার ভক্ত ঠাকুরের, কেষ্টদা সঠিক কথাই বলেছেন যে আমার ছেলেরা যদি ঠাকুরকে অনুসরণ করে চলে তাহলে আমি খুশি হই। কিন্তু ঠাকুর কি বলছেন? না, আমাকে নয়, পরম পিতাকে। দেখুন এখানেও কিন্তু নিজেকে মানে পরম পিতার নিচে স্থান দিচ্ছেন, অথচ তিনিই যে পরম পিতা এটা ভক্ত বুঝবে, কিন্তু সঙ্গে সঙ্গে তো বুঝতে পারবে না। ঠাকুর যেন মানে বলতে চাইছেন যে ঠাকুর ছাড়া আর একজন পরম পিতা আছে। There is another supreme father besides Thakur, which is actually not true, because of the fact that when disciple will find, or you can say when disciple will pursue the last journey of spiritualism, he will find that the person whom he is searching or he has been searching
is none other than ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র himself. But that is another issue altogether. ঠাকুরের দীনতাকে দেখুন, ঠাকুরের মানে বিনয়কে দেখুন। ঠাকুর বলছেন পরম পিতাকে অনুসরণ করুন। তা এটাও কিন্তু আরেকটা দিক যে ঠাকুরের এই কথাগুলো। হ্যাঁ, তো আবার দেখুন ঠাকুর কিন্তু আবার আরেকটা ঘটনা আপনাদের সামনে বলছি। হ্যাঁ, যেরকম আমেরিকা থেকে আরেকজন ভদ্রলোক, তার নাম হচ্ছে মিস্টার জেমস মাইকেল। তিনি ঠাকুরের কাছে এসেছেন বিভিন্ন আলাপ আলোচনা করার জন্য। তো তা সেটা তিনি যখন বলছেন যে মিস্টার মাইকেল বলছেন, আমি কি ভাবতে পারি যে আপনি সত্যকে প্রত্যক্ষ দর্শন করেছেন? সরাসরি প্রশ্ন কিন্তু। বলছেন, আমি কি ভাবতে পারি যে আপনি, মানে ঠাকুরকে বলছেন, আপনি সত্যকে প্রত্যক্ষ দর্শন করেছেন? ঠাকুর উত্তর দিচ্ছেন, আমি যা ফিল করি, মানে বোধ করি, তাই আমি বলি, কারণ আমি লেখাপড়া জানি না। প্রথমেই তিনি স্বীকার করে নিচ্ছেন যে তিনি কোনো লেখাপড়া জানা লোক নন। তথাকথিত আমরা যাকে লিটারেট পার্সন মনে করি, তিনি তা নন। তখন মিস্টার মাইকেল বলছেন, পড়াশোনার নিরপেক্ষ জ্ঞান সম্বন্ধে আপনি কি কিছু বলতে পারেন? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কিন্তু পড়াশোনার নিরপেক্ষ জ্ঞান মানে দ্যাট নলেজ হুইচ ইজ literation independent knowledge. Can you say something about literation you can say literation independent knowledge? মানে পড়াশোনা দিয়ে যেসব জ্ঞান আমরা জানতে পারি, সে জ্ঞান জানতে কিন্তু মিস্টার মাইকেল ঠাকুরের কাছে আসেননি। তাই ঠাকুরকে উনি প্রশ্ন করছেন, পড়াশুনো নিরপেক্ষ জ্ঞান মানে যা পড়াশোনার দ্বারা পাওয়া যায় না, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেগুলো পড়ানো হয়, যার সঙ্গে আমরা ফ্যামিলিয়ার উইথ, আমরা পরিচিত, সেই পড়াশোনা দিয়ে যা পাওয়া যায় না, এমন জ্ঞানের কথা কি আপনি বলতে পারেন? ঠাকুর উত্তর দিচ্ছেন, যা কিছু আমি বলি তা তাই। কেন বলছেন? কারণ ঠাকুর বলছেন, আমি তো পড়াশোনা করে কিছু বলিনি। তা দেখুন, এখানেও কিন্তু প্রমাণ যে ঠাকুর মানে কত বিনয়ী। ঠাকুর পরিষ্কার বলছেন, আমি পড়াশোনা জানি না, তাই আমি যা বলি সেটা পড়াশোনা নিরপেক্ষ জ্ঞান। ইটস এ ফ্যাক্ট অলসো। সুতরাং দেখুন এখানেও কত বিনয়। হ্যাঁ, আবার ওই মাইকেলের সাথেই কথা হচ্ছে, কেমন যে ঠাকুরকে ওই পরের দিন বা তার পরের দিন এসেছেন, তা ঠাকুর জিজ্ঞাসা করছেন, তোমার এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? দেখুন, কারণ ঠাকুর জানেন তিনি আমেরিকান পিপল, আমেরিকান ম্যান, তার পক্ষে এই দেওঘরে থাকা, খাওয়া দাওয়া অসুবিধা হতেই পারে। তাই ঠাকুর বলছেন তাকে, তোমার এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? দেখুন, বিইং স্পিরিচুয়াল ম্যান, হি হ্যাজ দিস পার্টিকুলার জেনারেল সেন্স, modesty, gentleness, that he has been inquiring about the whereabout and well-being of Mr. Michael, because he knew that Mr. Michael was an American person. He could have found many difficulties, many inconveniences in Devghar. So therefore, Sri Thakur Unkulchandra wanted to know whether he was comfortable with the present status of Devghar. তখন মিস্টার মাইকেল বলছেন, না, আমি এখানে বেশ ভালো আছি, ধন্যবাদ। দেখুন, এখানেও তিনি ধন্যবাদ দিচ্ছেন। তো যাই হোক, তারপরে শ্রী ঠাকুর বলছেন, কষ্ট তো এখানে হওয়ারই কথা, তবে তোমার নিজের গুণে তুমি কষ্ট বোধ করছো না। দেখুন, ঠাকুর কিন্তু এখানে চুপ করে গেলেন না, কত বিনয়ী। দেখুন, দীনতাকে অন্তরে কেমন স্থান দিয়েছেন ঠাকুর, যে জন্য ঠাকুরের অহংকার বোধ নেই। ঠাকুরকে বলছেন, মানে কষ্ট তোমার এখানে হবেই, whether you মানে অ্যাডমিট ইট অর ইউ ডিনাই ইট। কারণ আমেরিকা থেকে তিনি এসেছেন, যে কমফোর্টের মধ্যে থাকতে তিনি অভ্যস্ত। দেওঘরে সেই কমফোর্ট কোথায়? দেওঘরে থাকা তো অত্যন্ত কষ্টকর। তাই ঠাকুর বলছেন যে কষ্ট তো তোমার এখানে হওয়ারই কথা, তবে তোমার নিজের গুণে তুমি কষ্ট বোধ করছো না। ইট ইজ জাস্ট ইউর বিকজ অফ ইউর আইড লাইক টু সে because of your own attributes, you do not feel anything uncomfortable here. তখন মিস্টার মাইকেল বলছেন, না, আমি খুশি।
তারপরেও ঠাকুর বলছেন সেটা তোমার নিজের গুণেই। দেখুন এই যে মানে এখানে এই কথাগুলো থেকে কি মনে হয়? এটাই মনে হয় যে ঠাকুরের কত বিনয় এবং তিনি মানে কত দীনতা, মানে তার মানে হৃদয়ের মধ্যে কত যেন দীনতা রয়েছে, এরকম একটা বোধ হয় এই মাইকেলকে। তিনি সেই কথা বলছেন, তিনি অথচ ঠাকুর ঠাকুর অন্য দেখুন আপনি তো উল্টোটা দেখেন, অনেক ধর্মগুরু আছেন তারা মনে করেন যে তাদের কাছে যারা দর্শনার্থী হয়ে এসেছে তারা তাকে দর্শন করার জন্য ধন্য হয়ে গেছে। আমি সবার কথা বলছি না, ডেফিনেটলি নট। সেরকম আধ্যাত্মিক মানুষ অনেক আছেন যারা নিশ্চয়ই অনেক উচ্চ চেতনা, তারা এই কথা বলেন না, কিন্তু সকল্ড হোলি ম্যান, হ্যাঁ, তারা কিন্তু এরকমটা ভেবে থাকেন। অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্র, অ্যাটলিস্ট আমরা মনে করি, আমরা মানে অ্যাটলিস্ট আমি মনে করি হি ইজ দ্য ইনকার্নেশন অফ গড। দ্যার ইজ নট অ্যান আউট অফ ডাউট অ্যাবাউট ইট। হি ইজ দ্য সুপ্রিম পার্সন, তিনি পুরুষোত্তম। কিন্তু তা সত্ত্বেও দেখুন তার হিউম্যান কোয়ালিটিসগুলো, মানবিক কোয়ালিটিগুলো। তো যাই হোক, তিনি এক্ষেত্রে যেরকম দেখুন যে ঠাকুর ওই মিস্টার হাউজার এসছেন একজন, না হাউজারম্যান, সেই হাউজারম্যানদের সাথে ঠাকুরের কথাবার্তা হচ্ছে প্রথম দিকে। তো অনেক কথাবার্তা হওয়ার পরে ঠাকুর ওই একে বললেন, মানে হাউজারম্যানদাকে, হু ওয়াজ দিস ডিভোটি, তার ভক্ত ছিলেন। ঠাকুর বলছেন অহংয়ের টাসল হলে, মানে দ্বন্দ্ব হলে মানুষ রিজিড, অনমনীয় হয়ে যায়। তারপরে বললেন স্পিক এক্সাল্টিংলি বাট নট প্রিকিংলি। প্রেরণাপূর্ণ কথা বলো কিন্তু খোঁচা দিয়ে কথা বলো না। এটা কে বলতে পারে? বলতে পারে একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্র, আর কেউ বলতে পারে না। নোবডি ক্যান সে ইট। অল দিস ইজ ঠাকুর অনুকূলচন্দ্র ক্যান সে, বিকজ হি হ্যাড নো ইগো, হি হ্যাড নো প্রাইড, হি হ্যাড নো হটিনেস, যেগুলো হচ্ছে ডেমনিক্যাল নেচার, আসরিক প্রবৃত্তি। তাই তিনিই একমাত্র বলতে পারেন যে স্পিক এক্সাল্টিংলি বাট নট প্রিকিংলি। বলছেন প্রেরণাপূর্ণ কথা বলো কিন্তু খোঁচা দিয়ে কথা বলো না। এটা ঠাকুর এই যে মানে দ্য রাইট টু প্রিচ দিস পার্টিকুলার প্রিচিং absolutely is rest upon Sri Thakur অনুকূলচন্দ্র, because of the fact that he has the capability, he has the right to say so. আমি যদি বলতে যাই তাহলে মিথ্যা কথা বলা হবে, আমার সে রাইট নেই, আমার অধিকার নেই। তার কারণ আমি নিজে অনেক সময় খোঁচা দিয়ে কথা বলি। আমরা দেখবেন কথার মধ্যে পানিং করি, PUNNING, পানিং মানে খোঁচা দিয়ে কথা বলি। এমনকি অনেক সময় অর্থপূর্ণ কাশি, এগুলো আপনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইতে পল্লী সমাজে পাবেন। হ্যাঁ, যে অমুক লোকটি ধর্মদাস বন্দ্যোপাধ্যায় অর্থপূর্ণ কাশি কাশলেন, কাশিটাও যেন অর্থপূর্ণ, মিনিংফুল, মানে কি খোঁচা দেওয়া, হ্যাঁ, প্রিকিং করা। সুতরাং ঠাকুর কিন্তু আমাদেরকে সাবধান বানিয়ে দিচ্ছে, চেতাবনী দিচ্ছেন, ডোন্ট সে লাইক দিস, পানিং করে কথা বলো না, হ্যাঁ, প্রিকিংলি কথা বলো না। এই ঠাকুর এটা বলতে, এবং অনলি হি হ্যাজ দি রাইট। তো এটা যেটা আপনাদের বলছিলাম, তাহলে দেখুন যে ঠাকুর আমাদের কতভাবে মানে সাবধান বাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু আবার দেখুন আর একটি ঘটনা, সেটাও আপনাদের ওই একজন বিদেশির সাথে ঠাকুরের কথাবার্তা। সেই বিদেশি হচ্ছেন আপনার সম্ভবত আই থিঙ্ক মিস সিমার বলে আর বিদেশিনী, বিদেশিনী মিস সিমার, তিনি এসেছেন ঠাকুরের সঙ্গে কথা অনেক ব্যাপারে। মিস সিমার অত্যন্ত একজন উচ্চ আধারযুক্ত, উচ্চ চেতনাযুক্ত আধ্যাত্মিক মহিলা, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তিনি ঠাকুরের সাথে অত্যন্ত গভীর এবং অর্থপূর্ণ, তাৎপর্যপূর্ণ আধ্যাত্মিক আলোচনা করেছে। সে প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না, আমি শুধু আপনাদের ইন্ট্রোডাকশনটা শোনাচ্ছি। মিস সিমার বলছেন, আপনার কথা অনেক শুনেছি, তাই আপনার সঙ্গে আলাপ আলোচনা করার আগ্রহ নিয়ে এসেছি। আমার বিশ্বাস আপনার সঙ্গে আলোচনা করলে আমি কিছু নূতন জ্ঞান আরোহণ করতে পারবো, নতুন জ্ঞান আহরণ করতে পারবো। যারা আপনার সঙ্গ করেছে তাদের ধারণা আপনার চিন্তাধারার মধ্যে একটি অপূর্ব মৌলিকতা আছে। তা দেখুন মিস সিমার কীভাবে শুরু করছেন কথা। বিদেশিদের কিন্তু এই যে মানুষকে সম্মান দিয়ে কথাবার্তা বলা,
সব বিদেশিদের বলছি না, কিন্তু অধিকাংশ বিদেশিদের এই গুড হ্যাবিটটি আছে, এই সদভ্যাসটি আছে। মানুষকে মানে উচ্চ করে কথা বলে, মানে মানুষকে সম্মান দিয়ে, যথাযোগ্য সম্মান দিয়ে, বা তাকে মানে সে যতটা নয় তার চেয়েও বাড়িয়ে কথা বলে। এক্ষেত্রে ওষুধ নয়, মিস সীমার বলছেন, আবার বলছি, আপনার কথা অনেক শুনেছি, তাই আপনার সঙ্গে আলাপ আলোচনা করার আগ্রহ নিয়ে এসেছি। আমার বিশ্বাস আপনার সঙ্গে আলোচনা করে আমি কিছু নূতন জ্ঞান আহরণ করতে পারব। যারা আপনার সঙ্গ করেছে তাদের ধারণা আপনার চিন্তাধারার মধ্যে একটি অপূর্ব মৌলিকতা আছে। এবার ঠাকুরের উত্তরটা শুনুন। বলছিলাম না, ঠাকুরের কথার সঙ্গে পেরে ওঠা দায়। ঠাকুর বলছেন, আমি মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞানটা নেই, তবে আমার এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা। বলছেন, তবে আমার এক্সপিরিয়েন্স মানে আমার অভিজ্ঞতা আমাকে যেমনতর দেখিয়েছে, বুঝিয়েছে, আমি তার উপরেই দাঁড়িয়ে যা কিছু বলি। তাই পড়াশোনার বিদ্যা না থাকাকে যদি অরিজিনালিটি মানে মৌলিকতা বলেন, তা আমার আছে। কি চমৎকার, মানে কত হিউমারাস কথাবার্তা ঠাকুর বলছেন। পড়াশোনা না জানাটাকে যদি, পড়াশোনা না জানার জ্ঞানটাকে যদি আপনি অরিজিনালিটি বলেন, মানে মৌলিকতা বলেন, তা আমার আছে। একটু বোঝার চেষ্টা করুন। মিস সীমার বলছেন, আপনার সঙ্গে যারা সঙ্গ করেছে তারা প্রত্যেকেই বলেছে যে আপনার চিন্তাধারার মধ্যে একটা মৌলিকতা আছে। And originality is always there in your thinking, in your rational thinking. তো ঠাকুর বলছেন, আমি মূর্খ মানুষ, আমার কোনো পড়াশোনার জ্ঞানটা নেই। পড়াশোনার জ্ঞান না থাকাটাকে যদি জ্ঞান বলেন, তাহলে সেই অরিজিনালিটি আমার আছে। হাউ হাম্বল, হাউ আইড লাইক টু সে, মানে হাউ হাম্বল, মানে হাউ মডেস্ট, হাউ জেন্টল দ্য স্টেটমেন্ট অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইজ। ক্যান ইউ ইমাজিন? তিনি একমাত্র এ ধরনের কথা বলতে পারেন, যার মধ্যে কোনো অহংবোধ নেই। তো মাটি মানে বিসীমার শ্রী ঠাকুরের অকপট সরল উক্তি শুনে হেসে ফেললেন। মুহূর্তেই যেন একটি সহজ অন্তরঙ্গতার পরিবেশ গড়ে উঠল। এখন দেখুন, মানে স্টার্টিং ইন্ট্রোডাকশনটাই ঠাকুর এমন করে দিলেন যে একজন স্ট্রেঞ্জার, একজন অপরিচিত মানুষ, তিনি ঠাকুরের সাথে কথা বলছেন। তো ঠাকুরের কিন্তু মানে যাতে কত সহজভাবে মিশতে পারে, তার জন্য একটা অ্যাম্বিয়েন্স, তার জন্য একটা মানে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিলেন ঠাকুর। হ্যাঁ, কী করে এটা সম্ভব হয়? সম্ভব হয় যার মধ্যে, যিনি নিরহংকার। Only the person who is egoless, who has no ego, he has the capability to make everything simple. তিনি পারেন, সবাই পারে না, কিন্তু নট অল পারসনস ক্যান। কারণ পারবে না, কারণ প্রত্যেকের মানুষের একটা অহংকার আছে। তো যাই হোক, শেষের কথা বলছি। দেখুন, মিস সীমারও অনেক কথা বলেছে ঠাকুরের সঙ্গে, অনেক প্রশ্ন, অনেক উত্তর তিনি শুনেছেন, তার বক্তব্যও তিনি পেশ করেছেন। কিন্তু সব বক্তব্যের, ঠাকুরের সমস্ত বক্তব্যের সাথেই মিস সীমারের বক্তব্য বা মিস সীমারের ধারণা যে এক হয়ে গেছে, তা তো নয়। কিন্তু তবু দেখুন, মিস সীমার কিন্তু বুঝতে পেরেছেন যে ঠাকুর অনুকূলচন্দ্র এক মৌলিক চিন্তাধারার মানুষ। তাই যখন হাউজার মান্দার মা, তিনি যখন জিজ্ঞাসা করছেন মিস সীমারকে যে ঠাকুরের চিন্তাধারার সঙ্গে তোমার চিন্তাধারার মিল হলো, বলছেন ঠাকুরের চিন্তাধারার সঙ্গে তোমার চিন্তাধারার মিল হলো। মিস সীমারের উত্তরটা শুনুন। মিস সীমারও কীরকম, মানে অত্যন্ত ভালো বিনয়ী মা, এবং কিন্তু সত্যি কথাই বলছেন। কি বলছেন দেখুন, মিস সীমার বলছেন, অমিল হয়নি, তবে আমার মনে হলো ঠাকুরের কথাগুলি যেমন অনুভূতির উপর প্রতিষ্ঠিত, তেমনই যুক্তিযুক্ত। তাই কোথাও মতভেদের অবকাশ থাকলেও তার প্রত্যেকটি কথা সশ্রদ্ধ বিবেচনার যোগ্য। একটা বিষয় আমার সবচাইতে ভালো লাগছে, যে ঠাকুরের সঙ্গে এত বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম, কিন্তু গোড়া থেকে তিনি সমান আগ্রহ
ও সহৃদয়তার সহিত আমার প্রত্যেকটি প্রশ্নের বিশদ উত্তর দিয়ে চলেছেন। নবাগত ও অপরিচিতের প্রতি এতখানি সৌজন্য ও মনোযোগ সাধারণত দুর্লভ। ঠাকুর যত বিষয়ে যতগুলি কথা বলেছেন সেগুলির মধ্যে কোনো স্ববিরোধিতা তো নেই, বরং অপূর্ব সঙ্গতি আছে। অভ্রান্ত চিন্তাশীলতার এটা একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। এমনতর মানুষের সঙ্গে আলোচনা মানুষের মস্তিষ্ক শক্তি ও চিন্তা শক্তির উন্নতি সাধনে সহায়তা করে। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাকে এই অনন্য সাধারণ সুযোগ করে দিয়েছেন। এই দেখুন, বিদেশিদের এই গুণটাকে অত্যন্ত প্রশংসার যোগ্য যে মিস সীমার ঠাকুর এবং মিস সীমার কিন্তু ঠাকুর সম্পর্কে যতগুলি কথা বললেন অত্যন্ত র্যাশনাল, যুক্তিযুক্ত, অত্যন্ত সঠিক, অথচ কত মানে তিনি কিন্তু এমন কথা বলেননি যেটা মানে ঠাকুরকে খুশি করার জন্য, নট টু প্লিজ ঠাকুর, নট টু অ্যাপিজ ঠাকুর। She has told all these observations purely based upon her own conviction, own rational thinking. তার রেশনাল থিঙ্কিং থেকে তিনি ঠাকুরকে এই কথাগুলি বলছেন। সুতরাং এটাও কিন্তু বোঝার জিনিস যে ঠাকুর মানে মিস সীমার কতখানি খুশি হয়েছেন ঠাকুরের কথা শুনে। আবার দেখুন এই তো এবার আপনাকে দেখাবো যে ঠাকুর যেমনই বিনয়ী তেমনই কিন্তু দৃঢ়চিত্ত। তিনি তার নিজের যে কনভিকশন, নিজের যে চিন্তাধারা বা চিন্তা ধারণা ভাবনা, তার থেকে কিন্তু তিনি এক চুলও ওই বিদেশি বলে তিনি আপোষ করেন না। যে তিনি একজন বিদেশি বা বিদেশিনী এসছেন বলে তার নিজস্ব চিন্তাধারাকে তিনি সামান্যতমও কিন্তু আপোষ করেন না। যেমন হাউজারম্যানদের মা, কেমন, তিনিও আমেরিকান। ও তখনকার দিনে তারা তো স্বাভাবিকভাবে আমেরিকানরা তো আমাদের চেয়ে অনেক বেশি লিবারেল। আমরা বলে থাকি তারা তো আমাদের মতো এত সংরক্ষণশীল নয়, তাদের চিন্তাধারা হচ্ছে মুক্ত চিন্তাধারা, অন্তত সেরকমটাই ছিল। তাদের অনেক কিছু, তাদের রীতি নীতি, বৈশিষ্ট্য, সংস্কৃতি অনেকখানি যেন চলতি হাওয়ার পন্থী, রবীন্দ্রনাথের কথায়, তাই না? তো ঠিক আছে, কিন্তু হাউজারম্যানদের মা ঠাকুরকে অনেক প্রশ্ন করেছেন, অনেক কথা ঠাকুরের কথার সাথে তার মতের মিল হয়েছে, অনেক সময় মিল হয়নি। কিন্তু হাউজারম্যানদা কিন্তু ঠাকুরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিনি এটা পছন্দ করছেন না বা এটা মনে করছেন না। ঠাকুর কিন্তু ওই হাউজারম্যানদাকে খুশি করার জন্য কখনোই, হাউজারম্যানদার মাকে খুশি করার জন্য কখনোই বলেননি না 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 আপনি যা বলছেন সেটাই ঠিক, আমি ভুল বলে ফেলেছি। নেভার। হোয়াট এভার হি ডিড অ্যাপ্রোপ্রিয়েট, হি thought appropriate, whatever he reckoned appropriate, whatever he reckoned justified, accurate, he never made any sort of compromise, absolutely whatsoever. So আমি আবার বলছি আপনাদের, যেরকম ঠাকুর কথায় কথায় এই হাউজারম্যানদার মায়ের সাথে আলোচনা করতে করতে বলছিলেন, মানে হাউজারম্যানদার মা, একটু আপনাদের বোঝানোর জন্য বলছি বা পরিচিত করার জন্য বলছি, হাউজারম্যানদার মা মৃত্যুটাকে স্বাভাবিক মনে করেন এবং মনে করছেন মৃত্যুটা হতেই পারে, আবার নতুন করে জন্মাবো, সেটাও একটা ভালো, মৃত্যুটা এমন কিছু দুঃখের নয় বা এই জাতীয় কথাবার্তা। তা ঠাকুর কিন্তু মৃত্যুর বিরোধে থাকেন, বা ঠাকুরের বক্তব্যই আপনারা জানেন, মরনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। কিন্তু হাউজারম্যানদের মায়ের ঠিক সেই ধারণা নয়, উল্টো। যাই হোক, তো হাউজারম্যানদের মায়ের সাথে অনেক কথা বলতে বলতে ঠাকুর এটা বলেছিলেন, এনি ডেথ ইজ পারহ্যাপস এগেনস্ট দ্য উইল অফ দ্য গড। আবার বলছি, এনি ডেথ ইজ পারহ্যাপস এগেনস্ট দ্য উইল অফ গড। দ্য উইল অফ সাটান মে বি অ্যাক্টিভ দেয়ার। The opposite thing of God is death. God is always life and light. এটা ঠাকুরের বক্তব্য। বাংলা করলে দাঁড়ায়, যে কোনো মৃত্যু হয়তো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে, হয়তো শয়তানের ইচ্ছা সেখানে সক্রিয়। ভগবানের বিপরীত জিনিস মৃত্যু।
ভগবান সর্বদা জীবন ও আলো। এটা ঠাকুর হাউজার মান্দার মাকে বলছেন। হাউজার মান্দার মা বলছেন, আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, চিন্তা করুন, হাউজার মান্দার মা বলছেন, আই ডু নট বিলিভ, আপনার এই কথা আমি বিশ্বাস করি না। তাতে ঠাকুরের বক্তব্যটা শুনুন। ঠাকুর বলছেন, আমি একথা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। আই বিলিভ ইট উইথ এভরি সেল অফ মাই বিং। ইংরেজিতে বলছেন, আই বিলিভ ইট উইথ এভরি সেল অফ মাই বিং। আমি আমার সত্তার প্রতিটি কোষ দিয়ে একথা বিশ্বাস করি। এই কথাটা আমি আমাদের এই কথাই বলতে চাইলাম। এই যে ঠাকুর লিখেছেন, দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। কিন্তু এটার মানে যদি কেউ ভেবে থাকে, দীনতা বলতে যদি কেউ ভেবে থাকে মানে ভুলকেও সমর্থন করা, বা আমার নিজস্ব যে কনভিকশন আছে, যে সত্যের সন্ধান আমি পেয়েছি, সেই সত্যকেই অস্বীকার করে দেওয়া, বা তালে গোলে কারো কাছে প্রিয় হওয়ার জন্য, বা কাউকে না চটানোর জন্য হ্যাঁ আপোষ করা, এটা কিন্তু দীনতা নয়। দিস ইজ নট হিউমিলিটি। প্লিজ রিমেম্বার দিস। উপসংহার পর্বে ভার্চুয়ালি প্রায় পৌঁছে গেছি। আমি আপনাদের এই কথাটাই বলতে চাইছি। ঠাকুর কিন্তু দীনতা বলতে মানে দুর্বল হৃদয় বোঝাননি। এটা বুঝতে হবে। কিন্তু দীনতা বলতে বোঝাচ্ছেন, তুমি মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলো, রাগ করো না, এই কথাগুলো তিনি বলছেন। বাট দিস ডাজ নট অটোমেটিক্যালি মিন যে তিনি মানে অসত্যকে স্বীকার করতে বলছেন, বা অন্যরা যা বলছে তার সঙ্গে তর্কে যাচ্ছেন না যদি কোনো টাসেল হয়। ঠাকুর কিন্তু তর্কে যাচ্ছেন, কিন্তু আমাদের সঙ্গে তর্কের কথা আলাদা। তিনি কিন্তু যা বলছেন মৃদুতার সাথে বলছেন। কিন্তু এখানে তো হাউজার মান্দার মায়ের কথা কিন্তু তিনি বিশ্বাস করলেন না, মানে তার সঙ্গে তো সহমত হলেন না, কিন্তু ঝগড়া করলেন না, কিন্তু যা সত্য বলে মনে করেছেন সেই সত্যকে তিনি সবসময় বলে আসছেন। সুতরাং দীনতাকে অন্তরে স্থির দাও কথাটা মানে করো মানেই দিস ডাজ নট অটোমেটিক্যালি মিন যে এটা হয়ে যায়। তো এইটা বোঝার চেষ্টা করতে হবে। অনেকে ভুল ভেবে পারে যে দীনতা মানেই আপোষ করা, হ্যাঁ, এরকম কথা বলে থাকে অনেকে। যে না, আপোষ করা নয়, যা সত্য সেটা নিশ্চয়ই বলবে। সেটাকে মানে অস্বীকার করা, বা সে মিথ্যার সাথে সহমত হওয়া, কাউকে খুশি করার জন্য, কাউকে প্লিজ করার জন্য, আমাদের কথায় যেগুলোকে বলি, কাউকে গুড বুকে রাখা, গুড হিউমারে রাখার জন্য, এটা ঠাকুর অনুকূলচন্দ্র কখনোই করেনি। হোয়াট এভার হি থট অ্যাপ্রোপ্রিয়েট, হোয়াট এভার হি ডিমড অ্যাকিউরেট, সেখানে তিনি পাহাড়ের মতো অটল হয়ে কথা বলেছেন, কিন্তু মৃদুতার সাথে, মানে ওরকমভাবে নয়। যে আমি আবার বলছি, দেখুন, এক্সম্যান তিনি ছিলেন, আপনারা জানেন যে, হয়তো জানেন বা জানেন না জানি না, তিনি আমেরিকার যে হারপার কোম্পানি ছিল, পাবলিশিং কোম্পানি, হ্যাঁ, সেই নিউ ইয়র্কের খ্যাতনামা যে প্রকাশক সংস্থা হারপার অ্যান্ড ব্রাদার্স, তার একজন অন্যতম বড় কর্ণধার তিনি এসেছিলেন, হ্যাঁ, যার পুরো নাম হচ্ছে যে ইউজিন এক্সম্যান। তিনি হাউজার মান্দার একটি বই, মানে ঠাকুরের উপরে লেখা, বার করেছিলেন, ওশেনিয়াটিক কাপ বলে তার নাম। তো তিনি এসেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। ঠাকুরের সঙ্গে দেখা করে শেষ পর্যন্ত কিন্তু ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু সেটা পরের কথা। তার সঙ্গেও বহু কথা হচ্ছে, কিন্তু বহু কথা হওয়ার সত্ত্বেও কিন্তু মনে রাখবেন যে সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঠাকুরের সঙ্গে, অবশ্য এক্ষেত্রে হাউজার মান্দা তার সঙ্গে ছিলেন। হাউজার মান্দা প্রসঙ্গ পরিবর্তন করে বলছেন, অ্যাটম বোমা তৈরি করার পর আমাদের ধ্বংস একেবারে আসন্ন হয়ে এসেছে, 12টা বেজে গেছে, ঠাকুর বলছেন। কিন্তু 12টার পরও একটা আছে, আর 12টার মধ্যে এক সংখ্যাটি আছে। সমস্ত সংখ্যার পিছনে সেই একেরই অবস্থান, তাই এককে ছাড়া উপায় নেই, এবং এই এককে ধরতে পারলে সবই পাওয়া যায়। দেখুন, এখানে কিন্তু হাউজার মান্দার কথাকে তিনি অস্বীকার করছেন, কিন্তু কত মৃদুভাবে, কিন্তু দৃঢ়ভাবে। হ্যাঁ, তখন মিস্টার এক্সম্যান বলছেন, এই এক কি তিনি ভগবান? তারপরে তিনি সংশয় প্রকাশ করে বলছেন, তিনি যদি থাকেন তবে তো হয়। এই এক্সম্যান বলছেন, মানে এক্সম্যানের মধ্যে কোথাও একটা সন্দেহ, কোথাও একটা সংশয় যে ভগবান আছেন তো। তখন ঠাকুর কি বলছেন দেখুন, ফুৎকারে উড়িয়ে দিলেন তার কথা, বলছেন তিনি আছেনই,
এবং কোনো বোমা তাকে কিছু করতে পারবে না। বোমা হয়তো আমাদের ক্ষতি করতে পারে। দেখুন, এখানেও কত রিঅ্যাসিউরিং কথাবার্তা ঠাকুর বলছেন। এই মানে এই মানে এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। এখানে কিন্তু যা সত্য তিনি সেটাই বলছেন। সুতরাং লক্ষ্য করে দেখুন, ঠাকুর কিন্তু বিনয়ী, কোনো সন্দেহ নেই, কিন্তু দৃঢ় হৃদয় সম্পন্ন, সেটাও কিন্তু পাশাপাশি। যেমন এই মিস্টার এক্সম্যান কথা কথা বলতে বলতে ঠাকুরকে বলছেন, আমার মনে হয়, আমি কোট করছি, আমার মনে হয় আপনি ইচ্ছা করলেই সব পারেন, কিন্তু বলতে চান না। মানে এখানে ইউজিন এক্সম্যান আসলে ঠাকুরের সুপারন্যাচারাল পাওয়ার, অলৌকিক শক্তির কথা বলছেন এবং হয়তো জানতে চাইছেন, দেখতে চাইছেন। তো কিন্তু ঠাকুর এগুলোকে এতটুকু পাত্তা দিচ্ছেন না, সেটা আমি পরে আসছি। ঠাকুরের আমি কোটেশনটা কোট করছি। মিস্টার এক্সম্যান বলছেন, আমার মনে হয় আপনি ইচ্ছা করলেই সব করতে পারেন, কিন্তু বলতে চান না। ঠাকুর উত্তর দিচ্ছেন, আমার ইচ্ছা অনেক, কিন্তু শক্তি নেই। কে বলতে পারে এই কথা? ঠাকুর তো রহস্যময় হেসে অনেক কিছু চুপ করে থাকলেও পারতেন। যা সত্য তিনি তাই বলেছেন। মানুষকে সত্যিকার রাস্তা দেখাচ্ছেন যে অলৌকিকতার দিকে ঝুঁকে পড়ো না, অলৌকিকতায় আসক্ত হও না। ডোন্ট গেট মেসমেরাইজড উইথ সুপারন্যাচারাল পাওয়ার, or you can say so-called miracles that so-called holy man or God man who can say they used to exhibit. No, সেটি ঠাকুর বলছেন, আমার ইচ্ছা অনেক, কিন্তু শক্তি নেই। কি অকপট কথাবার্তা। তারপর হাউজারমানদা বলছেন, এই ইচ্ছা শক্তি কি বিশ্বাস থেকে আসে? ঠাকুর বলছেন, ভালোবাসা থেকে আপনি আপনি আসে। এবার এক্সম্যান বলছেন, আমি শুনেছি অনেকে বিপদে পড়ে বহু দূর দেশ থেকে আপনাকে মনে মনে স্মরণ করে এবং আপনি তাদের রক্ষা করেন। আপনি কি সেসব বুঝতে পারেন যে আপনি তাদের রক্ষা করেন? এখানেও দেখুন, সো-কল্ড হোলি ম্যান বা সো-কল্ড হোলি পারসন যদি হতেন, এক্ষেত্রে কি করতেন বলতো? ধরুন আমি কথার কথা বলছি, হ্যাড আই বিন ইন হিজ পজিশন, এবং আমি যদি একজন সো-কল্ড হোলি পারসন হতাম, আমি কি করতাম? আমি উত্তর দিতাম না, কিন্তু আমি একটা রহস্যময় হাসি হাসতাম। মানে এটাই যথেষ্ট। ইট পিক্স ভলিউমস যে আমি কত বড় মিরাকেল ঘটাতে পারি। কিন্তু ঠাকুরের উত্তরটা শুনুন। যখন এক্সম্যান বলছেন, আমি শুনেছি অনেকে বিপদে পড়ে বহুদূর দেশ থেকে আপনাকে মনে মনে স্মরণ করে এবং আপনি তাদের রক্ষা করেন। আপনি কি সেসব বুঝতে পারেন যে আপনি তাদের রক্ষা করেন? ঠাকুর উত্তর দিচ্ছেন, এসব সম্বন্ধে কিছু বলতে ভালো লাগে না। ও যারা দেখে তারা বলতে পারে ভালো। দেখুন, ফুৎকারে উড়িয়ে দিলেন ঠাকুর, ফুৎকারে। কারণ তিনি কি প্রশংসা পেতে এসছেন বা এইসব অলৌকিক শক্তি দেখাতে এসছেন? অলৌকিক শক্তি, মিরাকল, সুপারন্যাচারাল পাওয়ারকে এক্সিবিট করা, এসব তথাকথিত নিম্নমানের আধ্যাত্মিক শক্তির আধার যারা, তারা করে থাকেন। এবং তারা যেটা করে থাকেন বিকজ জাস্ট টু ফুলফিল দেয়ার ভেস্টেড ইন্টারেস্টস, তাদের নিজস্ব কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য। সত্যিকারের যিনি আধ্যাত্মিক মানুষ, হুইজ দ্য রিয়েল স্পিরিচুয়াল পারসন, তারা কখনো এটা করেন না। তারা যেমন রামকৃষ্ণদেব বলছেন, এইসব মানে পাথরগুলো সম্পর্কে বলছেন, এইসবগুলো আমার মায়ের নাচ দুয়ারে কত পড়ে থাকে, কে এইসব লক্ষ্য করে? এটা রামকৃষ্ণদেব বলছেন। ঠাকুর অনুকূলচন্দ্র কেমন বলছেন দেখুন। সুতরাং আমি এইগুলো বলতে চাইলাম এই কারণেই যে আপনাদেরকে বলতে চাইলাম যে ঠাকুর কত বিনয়ী, কারণ তিনি দৈবী চরিত্রের দৈবী গুণ তার মধ্যে সবগুলো রয়েছে। অবশ্য তিনি তো শুধু দেবতা নন, আমার মতে হি ইজ দ্য গড হিমসেলফ। তাহলেও ভগবান গীতাতে যা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন, সেইটা আপনাদের একটু বলতে চাই যে দৈবী চরিত্র যারা, তাদের কীরকম তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার হয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ 16 অধ্যায়ে বলছেন, অহিংসা, সত্যম, অক্রোধস্ত্যাগ, শান্তিরপৈশুনম,
দয়াভূতেষু অলোলুপ্তম মার্দব্যম হ্রীরচাপদম। মানে অহিংসা মানে কাউকে কষ্ট না দেওয়া, সত্যম মানে যথার্থ এবং প্রিয় ভাষণ, অক্রোধ মানে কারোর উপর রাগ না করা, নিজের অপকারের উপরেও রাগ না করা, হ্যাঁ, ত্যাগ মানে কর্তৃত্ব অভিমান ত্যাগ, এখানে ত্যাগ বলতে বোঝাচ্ছে কর্তৃত্ব অভিমান ত্যাগ, শান্তি মানে চিত্ত চাঞ্চল্য যেন না আসে, সেটাই হচ্ছে শান্তি, অর্থাৎ ইকুইপজড মাইন্ড, অপৈশনম, অপৈশনম মানে কারো নিন্দা না করা, এই সকল, হ্যাঁ, মানে এবং সমস্ত ভূত প্রাণীর প্রতি অহৈতুকি দয়া এবং অলুপ্ত মানে আসক্ত না হওয়া, হ্যাঁ, মার্দম্য মানে কোমলতা, আর মানে বিরুদ্ধ কাজ করলে তার জন্য লজ্জা পাওয়া, এগুলো দৈবী চরিত্রের কারেক্ট। অহিংসা মানে নন ইনজুরি, অ্যান্ড দেন ফর এক্সাম্পল সত্যম মানে ট্রুথফুলনেস, অ্যান্ড দেন অক্রোধ মানে হচ্ছে ই করছে অ্যাবসেন্স অফ অ্যাঙ্গার, হ্যাঁ, ত্যাগ, তার মানে রেনাউন্সিয়েশন, শান্তি, শান্তি মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ইকারসে ইকুইপজড মাইন্ড, অ্যান্ড অপৈশনম মানে ইকারসে অ্যাবসেন্স অফ ভাইলিফিকেশন, অ্যান্ড দয়া মানে কাইন্ডনেস অ্যাজ ইউ অল নো, অ্যান্ড দেন অলৌলুপ্তম মানে হচ্ছে নন কোভেটিয়াস, অ্যান্ড দেন মার্দম্যম মানে জেন্টলনেস, বিনয়ী, এই যে বলছেন দীনতাকে অন্তরস্থান দাও মানে এই যে জেন্টলনেস, মানে হচ্ছে যেটাকে আমরা বলছি মডেস্টি, এগুলো এবং চাপলম মানে হচ্ছে ফ্রিডম ফ্রম রুথলেসনেস। কেমন এইগুলো কিন্তু দৈবী চরিত্রের মানুষের মধ্যে থাকবে। যেমন আরও আছে, যেরকম আমরা বলছি যে তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবিন অভিজাতস্য ভারত। আবার বলছি, এটা 16 নম্বরের 3 নম্বর, মানে 16 অধ্যায়ের 3 নম্বর শ্লোক। তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তেজ তেজ মানে হচ্ছে ভিগার, অ্যান্ড দেন ক্ষমা মানে ফরগিভনেস, ধৃতি ফর্টিটিউড, অ্যান্ড দেন শৌচম মানে হচ্ছে পিওরিটি, অ্যান্ড দেন অদ্রোহ মানে হচ্ছে ফ্রিডম ফ্রম ম্যালিস, অ্যান্ড দেন নাতিমানতা, দ্যাট মিনস ফ্রিডম ফ্রম haughtiness. These are the characteristic features of one born destined to have divine nature. যাদের ডিভাইন নেচার তাদের এগুলি থাকে। ঠাকুরের মধ্যে এই জিনিসগুলো যারা সত্যিকারের ভক্ত বা যা ঠাকুরকে যারা পরীক্ষা করতে মানে হৃদয় নিয়ে পরীক্ষা করতে গেছেন, অর্থাৎ সোজা কথায় দীনতা এবং বিনয় নিয়ে ঠাকুরকে পরীক্ষা করেছেন, ঠাকুরের মধ্যে এই দৈবী চরিত্রগুলো তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এইটাই বক্তব্য ছিল যে দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। এই বক্তব্য একমাত্র ঠাকুরের জীবন চরিত না দেখলে, তার জীবন চলনা না দেখলে কিছুতেই বোঝা যাবে না, কারণ প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন না দেখলে শুধু থিওরিতে কাজ হয় না। ভালো থাকবেন, জয়।